রবিন আর নয়ন মাঠে বসে কোল্ড্রিঙ্কস খাচ্ছিল। প্রচুর গরম পড়ছে। মাথার উপর সূর্যটা যেন আজ নিজের সকল রাগ ঝাড়ছে। ঘেমে নিয়ে কি একটা অবস্থা। নয়ন, সব অ্যাসাইনমেন্ট কি তোর কমপ্লিট হয়ে গেছে? রবিন, কাল সন্ধ্যায় সব শেষ। নয়ন, আমারে আজকে সবগুলো দিবি। রবিন, সরি দোস্ত। শুভ সব কয়টা কাল রাতে বাসায় গিয়ে নিয়ে এসেছে। নয়ন, যাহ বাবা। শুভ শেষ হতে না হতেই নিয়ে গেল। রবিন কল করে জিজ্ঞেস করল কমপ্লিট কিনা। তারপর যেই শুনল সব ফিনিশড তখনই নিয়ে এসেছে। নয়ন, আচ্ছা, ওর হয়ে গেলে আমি নিব। রবিন, তোর ইচ্ছা। কথাগুলো বলতে বলতে কোল্ড্রিঙ্কসের বোতলে আবার চুমুক দিল রবিন। পিছনে হঠাৎ মাথায় চড় পড়ল। মাথা ঘুরিয়ে পিছনে ফিরতেই শুভ বলে উঠল, নে শালা, তোর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের কাগজগুলো রবিনকে ছুঁড়ে মারে শুভ। রবিন কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কাম সারা, তাই এখন এভাবে ছুঁড়ে মারছিস? শুভ, সব অ্যাসাইনমেন্ট ঠিক আছে, কিন্তু ইসুয়া ম্যামের সাবজেক্টে কি করেছিস? রবিন, কি করেছি মানে? শুভ, নয়ন তুই দেখ, অ্যাসাইনমেন্টটা খোল। শুভর কথা শুনে নয়ন বাংলা অ্যাসাইনমেন্টটা খুলল। অ্যাসাইনমেন্ট খুলতেই নয়নের চক্ষু চর্প গাছ। রবিনের দিকে তাকিয়ে বলল, এইগুলা কি? রবিন নয়নের হাত থেকে কৌতূহলী হয়ে অ্যাসাইনমেন্টটা টেনে নিয়ে যায়, কি দেখি। শুভ, হারামির বাচ্চা, ডট ডট দিয়ে ভরাই ফেলছস কেন? রবিন, আসলে। নয়ন, দোস্ত এটা বাংলা সাবজেক্ট, ইংরেজি না, যে তুই ফুল স্টপ দিয়ে ভরাই রাখবি। রবিন শুভর দিকে তাকিয়ে, বাকি সাবজেক্টগুলো ঠিকঠাক আছে? শুভ, সব ঠিকঠাক, শুধু এই সাবজেক্টেই গণ্ডগোল। রবিন, ওকে, আমি সবটা ঠিক করে নিব। নয়ন আর শুভ আড্ডাক্তার মেতে ওঠে। রবিন চোখ দুটো বন্ধ করে মাঠের ঘাসগুলোর উপর শুয়ে পড়ে। ওগো ছলনাময়ী, আপনার চেহারা দেখলাম না, রূপ দেখলাম না, না দেখলাম আপনার কাজল কালো আঁখি। এই কি জিনিস দেখিয়ে আমার ভিতর লোভাতুর অনুভূতির কম্পন জাগিয়ে দিল ন, যার দেখা আর দ্বিতীয়বার পাবো বলে মনে হয় না। তবে কি আপনাকে আর কখনো খোঁজেই পাব না? খোঁজার মতো কোনো ক্লু ও তো নেই আমার কাছে। রিদিমা একটা মিটিং শেষ করে পানির গ্লাসটা মুখের সামনে ধরেছে কেবল, তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, গুড মর্নিং বাঘিনী। আমাকে রিদ বলে ডাক্তার ন, ডক্টর। ওকে, তো কেমন আছিস? সাদ, এই তো ওভ ভালো। রিদিমা, একটা কোয়েশ্চেন করব? সাদ, অবশ্যই। রিদিমা, আচ্ছা, আমি ডক্টর হয়ে ও তোর মতো নিজেকে এত পারফেক্ট হ্যাপি রাখতে পারি না কেন? সাদ, আমার মতোই কেন হতে হবে? রিদিমা, না এমনিই বলছিলাম। সাদ, জীবনে নিজের সাথে কাউকে কম্পেয়ার না করলেই হ্যাপি থাকা সম্ভব। রিদিমা, যেমন? সাদ, এই যেমন তুই ভাবছিস আমি তোর চাইতেও বেশি হ্যাপি আছি, তাই তোর মধ্যে নিজের প্রতি কনফিডেন্স কমে আসছে। তুই যদি ভাবতি এই পৃথিবীতে একমাত্র সুখী মানুষ তুই নিজেই আর কেউ নেই, তাহলে এমন মনে হতো না। রিদিমা, 100% রাইট সাদ। হ্যাঁ সেটাই। আর কিছু বলবি? রিদিমা, সাদ তুই এত হার্টলেস কেন? রিদিমা, কথাটা ভুল, আমি হার্টলেস নই, হার্ড মাইন্ডের। সাদ হেসে জবাব দেয়, তা যা বলেছিস। রিদিমা, আমি এটার সহজ স্বীকারোক্তি করি। সাদ, জরুরি কারণে কল করা। রিদিমা, বল। সাদ, আমার বাসায় একদিনের ইনভিটেশন গ্রহণ করার সময় হবে তোর?
রিদিমা আমার সবকিছু সময়ের কাটায় কাটায় চলে। সাদ তাহলে আমার দাওয়াত গ্রহণ করছিস না? রিদিমা আসলে সাদ আমার মা বাসায় একা একা বোর হয়ে গেছেন। এ দেশে আসার পর থেকে শুধু বাঙালি খোঁজে যাচ্ছেন দুদণ্ড কথা বলবেন বলে। কিন্তু এই দেশে আমার নজরের মধ্যে তুই ছাড়া কোনো প্রিয় বাঙালি খুঁজে পাচ্ছিলাম না। তাই বলছিলাম, রিদিমা আন্টি ও এই দেশে নাকি? সাদ হ্যাঁ, আয় না একদিন, দেখা করে যা। রিদিমা নারে সময় নেই। সাদ চুপসে যায়। না, এই মেয়ে কোনো গলানো ধাতুর মাঝেই পড়ে না। রিদিমা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠল, আমার যাওয়া সম্ভব না হলেও তুই আর আন্টি কিন্তু আমার বাসায় আসতেই পারিস। সাদ তোর টাইম নেই। আমরা তোর বাসায় গিয়ে কি পাহারা দিব? রিদিমা মানে? সাদ তুই তো অফিসে থাকবি, আমরা খালি বাসায় কি করব? রিদিমা তোরা আয়, একদিনের জন্য না হয় আমি বাসায় বসে কাজটা করলাম। সাদ কিছু একটা ভাবে, তারপর বলে আচ্ছা। পরশু আসছি মাকে নিয়ে। রিদিমা ওকে বাই। সাদ টেক কেয়ার। সিনথিয়া আর তার বাবা দেলোয়ার খান নিজেদের ঘরে বসে কথা বলছিল। সিনথিয়া পাপা, আজ রিদিমা আপু যা করেছে আমি কিন্তু সব মুখ বুজে সহ্য করব না। দেলোয়ার খান সহ্য তো আমিও করতে চাই না, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। ওদের বাপ বেটির খেল খতম করতেই তো চাই। সিনথিয়া মামা আর রিদিমা আপু এতটা ডেঞ্জারাস কিন্তু রবিনকে দেখো, মনেই হয় না ভাজা মাছ উল্টে খেতে জানে। দেলোয়ার খান বাপ বেটিই তো আমাদের জীবনটা নরক করে দিল। ছেলেটা যেমন সাদাসিধে, রিদিমা আর আফজাল চৌধুরী না থাকলে সম্পত্তি হাতিয়ে নেওয়া ছুটকির কাজ আমার। সিনথিয়া মা আর ভাইয়ার দরদ দেখো, ওদের জন্য একেবারে জান দিয়ে দিবে যেন। দেলোয়ার খান ওদের কথা বলে লাভ নেই, দুটোই কালসাপ। তোমাকে যা বলেছি চেষ্টা করেছ? সিনথিয়া কি করব আর? রবিন কোনো মেয়ের দিকেই তাকায় না। দেলোয়ার খান যেভাবে পারো, যা করা লাগে করো। তারপর ও রবিনকে হাতের মুঠোয় আনো, যত শীঘ্রই পারো। সিনথিয়া ওকে পাপা, আমি সর্বোচ্চ চেষ্টা চালাব। বাবা মেয়ের প্রসঙ্গ পাল্টে অন্য কথায় চলে যায়। দরজায় দাঁড়িয়ে দেলোয়ার খানের স্ত্রী সুরাইয়া খান নিঃশব্দে জল ফেলেন। তোমরা ধ্বংসের খেলায় পা রেখেছ। আমার ভাইয়ের খেয়ে পড়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সামান্য রিদিমা আর আফজাল চৌধুরীকে সামলাতে হিমশিম খাচ্ছ, আর সে এলে কি করবে? তার ভয়ানক মুখোশের মুখোমুখি হতে পারবে তো? সে যে কেউটে সাপ, গর্ত থেকে সহজে বেরুব না। আর বেরুলে তোমাদের রক্ষা নেই। আর এগিয়েও না এই ধ্বংসলীলায়। কথাগুলো সুরাইয়া খান মনে মনেই বলেন। সরাসরি বলার সাহস তার কোনো কালেই হবে না হয়তো। দেলোয়ার খানের হিংস্রতা সে ভালো করেই জানে। এদিকে অন্ধকার রুমে একটা লোককে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে লোকটাকে। পাশ থেকে একজন বলে উঠল, এতটা বুকের পাটা না দেখালে ও পারতি। লোকটা ভয় ভয় বলে, ভাই ছেড়ে দিন, আর কখনো ভুল হবে না। লোকটার সামনে 6 জন দাঁড়িয়ে আছে। একজন বলে উঠল, বেইমানির ক্ষমা নেই এখানে। লোকটা, ভাই মাফ করেন, আর হবে না। আমার বউডাক্তার বাচ্চা হইব। আবার আওয়াজ আসে, নিজের কলিজার কথা ভাবছিস এখন খুব? অন্যের কলিজাকে মারতে গেছিলি যে মনে ছিল না? আর কোনো কথা বলার সুযোগ পায় না লোকটা, এক হাতের করাতটা ডিরেক্ট গলায় এসে পড়ল। লোকটা ছটফট করে মৃত্যুর দুয়ারে এগিয়ে যায়। দলের লিডাক্তারটা এগিয়ে আসে,
আমার কলিজায় আঘাত দিতে গেছিলি। তবে তোর বউ বাচ্চার কোনো দোষ নেই, ওদের আমি দেখে রাখব। বিদায়। কথাটা বলেই লোকটার খোলা চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে দেয়। পিছনের দিকে তাকিয়ে একেবারে গুম করে দাও। ওর টিকিটির খোঁজ ও যাতে কেউ না পায়। 6 জন একসঙ্গে বলে উঠে, ওকে বস। রিদিমা গাড়ি থেকে নেমে আসতেই পিছন থেকে তার পার্সোনাল পিএ বলে উঠল, ম্যাম, আপনাকে দেশে যে মারার চেষ্টা করেছিল তার সব বায়োডাক্তার এখানে আছে। রিদিমা পেপারটা হাতে নিয়ে এগিয়ে যেতেই আবার তার পিএ বলে উঠল, ম্যাম, লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিদিমা, হোয়াট? জি ম্যাম, আমি আমাদের দেশের সবগুলো হেডেন টিমকে লাগিয়েছি, বাট তার কোনো খোঁজই কেউ দিতে পারছে না। রিদিমা, তোমরা থাকতে লোকটা উধাও হলো কি করে? আমাদের নজর এড়িয়ে যাওয়া লোকটার ক্ষমতার বাইরে। রিদিমা, তাহলে লোকটা গেল কোথায়, রাস্কেল? সেটাই তো বুঝতে পারছি না ম্যাম। ভয় জোরসড় হয়ে বলল পিএ। রিদিমা, ভালো করে খোঁজ লাগাও। এটা কোনো মশা মাছি নয় যে নাকের ডগা দিয়ে চলে যাবে। ওকে ধরতে পারলে মেন পয়েন্টে চলে যাওয়া মুহূর্তের কাজ ছিল। ওকে ম্যাম। কথাগুলো বলেই রিদিমা বাসায় ঢুকে পড়ে। আর চিন্তা করতে থাকে, তাকে জানে মারতে চায় কে? দেশে যাবে এটা তো বাবা ছাড়া আর কারো জানার কথা নয়। কিছুই মাথায় ঢুকছে না রিদিমার। বাবা, মাকে বলে দাও আমি এই মুহূর্তে বিয়ে করব না, মানে করব না। ঝুমা বেগম, কেন? বিয়েতে তোর আপত্তি কোথায়? আপত্তিও নেই, ইন্টারেস্টও নেই। ঝুমা বেগম ছেলে ডক্টর, অনেক নামকরা। তো ঝুমা বেগম তো মানে? আমি বিয়ে করব না বলে দিছি। কথাটা বলেই দরজায় খিল দেয় ইসুয়া। খুব বিরক্ত লাগছে। ইদানিং তার মা বিয়ের জন্য মাথাটা খারাপ করে দিচ্ছে। তারেক সাহেব তার স্ত্রীকে বললেন, মেয়েটাকে আর কিছু দিন নিজের মতো থাকতে দাও। বিয়ে বিয়ে করে ওরে পাগল বানিও না। ঝুমা বেগম, তোমার জন্য দুটো মেয়েই এমন অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। তারেক সাহেব, আর তোমার জন্য একদিন বাড়ি থেকে বেরিয়ে যাবে আমার মেয়েরা। ঝুমা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে, তোমরা থাকো শান্তিতে, আমিই বেরিয়ে যাব। তারেক সাহেব আর কিছু বলেন না। ঝুমা বেগমকে রাগানোর মতো অপরাধ না করাই শ্রেয় মনে হয় ওনার কাছে। শাহেদ বোর্ডে সায়েন্সের কিছু বিক্রিয়া করে ছাত্রছাত্রীদের বলল, সবাই বুঝেছ? সামনের বেঞ্চিতে বসা নিশুয়া হঠাৎ চোখ মারল। তা দেখে শাহেদের চোখগুলো বড় বড় হয়ে যায়। শাহেদ, এই মেয়ে, দাঁড়াও। নিশুয়া শাহেদের কথায় উঠে দাঁড়িয়ে বলে, জি বলুন। শাহেদ, এটা কেমন অসভ্যতামি? নিশুয়া, কোনটা? শাহেদ, সায়েন্স টিচারকে চোখ মারাটা। নিশুয়া, সরি স্যার, ডেয়ার ছিল। শাহেদ, স্কুলে এসব করতে আসো? নিশুয়া তার 3 জন ফ্রেন্ডকে দেখিয়ে বলল, এরা বলেছিল। আর নিশুয়া তালুকদার কোনো বাজিতে হারতে শিখেনি। শাহেদ নিশুয়া সহ বাকি 3 জনকে এক পায়ে দাঁড় করিয়ে রাখল। মুনিয়া নিশুয়ার দিকে তাকিয়ে, হতচ্ছাড়ি, আমাদেরকে ও ফাঁসিয়ে দিল। নিশুয়া ডেয়ার দেওয়ার সময় মনে ছিল না। ইতু, আমরা কি জানতাম তুই সত্যি সত্যি এই জল্লাদটাকে চোখ মেরে বসবি? নিশুয়া, এবার তো স্বীকার করবি, নিশুয়া সব পারে। মিশু, ওকে বইন। তুই অলরাউন্ডার। নিশুয়া মুচকি হেসে ক্লাসে মনোযোগ দেয়। রিদিমা একটা ব্ল্যাক শাড়ি পরেছে, সাথে হাতাকাটা ব্লাউজ, চুলগুলো খোলা, 2 কানে মুক্তোর দুল, ব্যাস এটুকুই। আজ সাদ আর তার মা রেহানা বেগম আসবেন। রিদিমা অনেক খুঁজে একটা রান্নার লোক ঠিক করেছে,
যে সব বাঙালি রান্নার আয়োজন করবে। কোনো রকম বিদেশি রান্না আজ হবে না। রান্নার লোকটাকে মোটা অঙ্কের টাকাও দিতে হয়েছে। এতে রিদিমার কোনো সমস্যা নেই, কিন্তু রিদিমা সবার কাছে পারফেক্ট থাকতে পছন্দ করে। তাই সে স্বাদের মায়ের জন্যই বাঙালি রান্নার ব্যবস্থা করেছে। রিদিমা রান্না করা খাবারগুলো সার্ভ করার পর এগুলোর টেস্ট দেখছিল। কলিং বেলের আওয়াজে দরজা খুলতে বলে তার বাড়ির সার্ভেন্টকে। দরজা খোলার পর সাদ আর তার মা ভিতরে আসে। রিদিমা এগিয়ে গিয়ে, আসসালামু আলাইকুম আন্টি। রেহানা বেগম মুখে এক চিলতে হাসি ফুটিয়ে, ওয়ালাইকুম আসসালাম। রিদিমা কেমন আছেন? রেহানা বেগম আমি ভালো আছি। তুমি? রিদিমা ভালোই। সাদ আমি যে এখানে আছি সেটা কি কারো মনে নেই? রিদিমা তুই আছিস নাকি? কই জানতাম না তো। সাদ ইটস নট ফেয়ার গাইজ। সাদ অসহায় মুখ করে সোফায় বসল। রিদিমা রেহানা বেগমের দিকে এগিয়ে গিয়ে, বসুন আন্টি। তারপর রিদিমা সার্ভেন্টকে লেবুর শরবত দিয়ে যেতে বলে। সাদ অবাক হয়ে, তুই রিয়েলি শরবতের কথা বললি? রিদিমা ভ্রু কিঞ্চিত করে, তুই কি কানে কম শুনিস? সাদ তুই এসব খাস, আই ডোন্ট বিলিভ রিদিমা আমি খাইকে বলেছে? আজ সবকিছু আমি আন্টির পছন্দ মতো হ্যান্ডেল করেছি। সবকিছুতে বাঙালির ছোঁয়া। সাদ ওহ তাই বল। রেহানা বেগম খুশি হয়ে, দেখ দেখ, ও মেয়ে হয়ে আমার জন্য যা করেছে তুই ছেলে হয়ে কোনো দিন করার চেষ্টাও করেছিস? সাদ মা, আমি হৃদ নই। ওর মাঝে অনেক এক্সট্রাঅর্ডিনারি আছে এটা ঠিক, তাই বলে তুমি আমাকে এভাবে বলতে পারো না। রেহানা বেগম তা তুই কি ইবা করতে পারিস আমার জন্য? বিয়ে ও না, এসব ও না। সাদ আবার শুরু হল। রিদিমা আচ্ছা আন্টি বাদ দিন। চলুন খেতে বসি, সবাই একসাথে লাঞ্চ করব। সাদ তাই কর। নিয়ে যা খেতে। এখানে বসে বসে আমার মাথা খাচ্ছে। রেহানা বেগম এই তুই কি বললি, আরেকবার বল। সাদ কিছু না। যাও তো। রেহানা বেগম হতচ্ছাড়া। তোরে ডাক্তার তার কে বানিয়েছে তারে যদি পাইতাম। সাদ ওপপ শুরু আবার। হে খোদা রক্ষা করো। রিদিমা রেহানা বেগম আর সাদের কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে। রিদিমা রেহানা বেগমকে বলে, চলুন আন্টি। সাদের দিকে তাকিয়ে তুই ও আয়। সাদ মুখে হাসি টানে আর এগিয়ে আসে। খাবার টেবিলে বসে রেহানা বেগমের চক্ষু একেবারে কপালে গিয়ে ঠেকেছে। সত্যিই সব বাঙালি আইটেমের রান্না। সর্ষে ইলিশ, কলার মোচা বাটা বর্তা, তিল বেটে কুমড়ো শাকের তরকারি, লাউ চিংড়ির তরকারি, পাবদা মাছ ভাজা, কাঁচা আম দিয়ে ছোট মাছ, শুটকি ভর্তা। ইস দেখেই লোভ সামলানো যাচ্ছে না। সাদ তুই এত কিছু ম্যানেজ করলি কেমনে? রিদিমা আন্টির জন্য এটুকু করতেই পারি। রেহানা বেগম মা, সত্যি বলছি এদেশে এসে আমি বাঙালি মানুষ আর বাঙালি খাবার দুটোকেই ভীষণ মিস করেছি। রিদিমা আর নো টেনশন চাইলেই আপনি মাঝে মাঝে আমার কাছে চলে আসবেন। রেহানা বেগম তা তো আসতেই হবে। আর আমার এই অকাল কুষ্মান্ড ছেলেকে বলেছিলাম একদিন কচুর লতি আনতে, 2 বছর পেরোল। এখনও সে লতিই খোঁজে যাচ্ছে। রিদিমা আপনারা ডিনারটা এখানে করলে লতির আইটেমটা ও রাতে পেতে পারেন। সাদ সে কি তুই কি পুরো বাংলাদেশ বাজার তুলে এনেছিস নাকি? রিদিমা আর রেহানা বেগম উচ্চ স্বরে হাসতে থাকে। সত্যি সত্যিই রেহানা বেগম আর সাদ ডিনারটা এখানে করেছে রিদিমার অনুরোধে। তারপর রিদিমার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে গাড়িতে ওঠে। রেহানা বেগম আজকে আমার বেস্ট দিন ছিল।
সাদ থ্যাঙ্কস দাও। রেহানা বেগম কেন? সাদ আমিই তো তোমাকে এখানে নিয়ে এলাম। রেহানা বেগম শুধু থ্যাঙ্কস না, তোকে অনেক গিফট দিব যদি আমার একটা কথা রাখিস। সাদ কি কথা? রেহানা বেগম এই মেয়েটাকে বউ করে নিয়ে আয়। হঠাৎ গাড়িতে ব্রেক কষে সাদ। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। তারপর রেহানা বেগমের দিকে তাকিয়ে বলল, সাদ কোনো মেয়েটা? রেহানা বেগম রিদিমা। সাদ মা, তুমি এতদিন আমাকে বিয়ের নামে জমের কাছে ঠেলে দিচ্ছিলে, আর আজ তুমি আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করছ? রেহানা বেগম মানে? সাদ আর কাউকে পেলে না? রিদিমার কথা বলছ? রেহানা মেয়েটা ভারী মিষ্টি। সাদ বুঝলাম। প্রথম দেখা তো তাই। আস্তে আস্তে পরিচিত হও তবেই বুঝবেন রিদিমা চৌধুরী কি জিনিস। রেহানা বেগম বাজে কথা না বলে গাড়ি স্টার্ট কর। সাদ মায়ের কথা অনুযায়ী বাড়ির দিকে রওয়ানা হল। ইসুয়া মাঠে বসে দীপ্তির সাথে কথা বলছিল। এই কয়দিনে ওদের মধ্যে টিচার আর ছাত্রীর সম্পর্কটা শেষ হয়ে তুইতে নেমে এসেছে। হাসাহাসি করছিল দুজনে। দীপ্তি সামনে নবীনবরণ। ইসুয়া শুনেছি। দীপ্তি তো কোনো ইভেন্টে অংশগ্রহণ করছিস? ইসুয়া অনলি গানে। দীপ্তি সত্যি? তুই গান জানিস? ইসুয়া সামথিং বেশি না। দীপ্তি একটা গান ধর। ইসুয়া এখন মাঠের মাঝখানে? আশেপাশে কত স্টুডেন্ট দেখেছিস? দীপ্তি কোনো সমস্যা নেই। ইসুয়াকে অনেক জোরাজুরি করে রাজি করাই দীপ্তি। ইসুয়া গাইতে শুরু করে। চারদিকে স্টুডেন্ট হয়ে জমা হয়েছে। ইসুয়া থামিয়ে দিয়েছে। তার মধ্যে ছেলে স্টুডেন্টের সংখ্যাই বেশি। ইসুয়া দীপ্তির দিকে চেয়ে, এনাফ। দীপ্তি আরেকটু গা প্লিজ। ইসুয়া ফিসফিসিয়ে, এই কি বলছিস? আমি একজন টিচার। মাঠে গান গাইব এখন? কেমন দেখায় না? সবাই ইসুয়ার দিকে তাকিয়ে জবাবহীন কণ্ঠ। কেউ কেউ বলল পুরাই রবিন ভাইয়ের লেডি কপি। কেউ কেউ তো প্রশংসায় পঞ্চমুখ তাদের বাংলা অধ্যাপিকার। হঠাৎ ভিড় থেকে কেউ বলে উঠল, ওয়ান্স মোর ম্যাম। এবার সবাই চিল্লানি দিয়ে ওয়ান্স মো বারবার বলতে থাকে। ইসুয়া পড়ল বিপাকে। ভিড়ের কাছ থেকে ছাড়া পাওয়া মুশকিল। ইসুয়া আমি খালি কণ্ঠে গাইব? তার চেয়েও ভালো আরেকদিন শুনাব। না ম্যাম, নো এক্সকিউজ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। ভিড়ের দিক থেকে কেউ একজন একটা গিটার নিয়ে এগিয়ে এলো, প্লিজ ওয়ান্স মোরে সবাই যখন এত করে বলছে। রবিনের করা অনুরোধ আর ভিড়ের দিক থেকে ভেসে আসা চিল্লাচিল্লিতে ইসুয়া নার্ভাস হয়ে গেছে। শুভ আর নয়ন, রবিন তুই ও গলা মেলা, তাহলেই ম্যাম আর অস্বস্তি বোধ করবে না। নার্ভাসনেস কেটে যাবে। রবিন তারপর ইসুয়ার দিকে তাকিয়ে, আর ইউ রেডি? ইসুয়া আর নিষেধ করল না। শুরুটা রবিনই ধরল। এর বেশি আর গাইল না ইসুয়া। রবিন থেমে গেল। দুজনেই চোখ বড় বড় করে ফেলেছে। ইসুয়ার মাথায় যেন বজ্রপাত পড়ল। ভিড় থেকে করতালির আওয়াজ আসছে। সবাই দুজনের ডুয়েট গানের প্রশংসা করছে। রবিন ইশারায় শুভ আর নয়নকে কিছু বলে। সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। ইসুয়া চোখ বন্ধ করে লজ্জা ডাক্তার চেষ্টা করছে। রবিন ওকে গাইসের বেশি আর না। সবাই যার যার কাজে যাও। সবাই অনুরোধ করার জন্য আবার ঝাঁপিয়ে পড়ার আগেই শুভ আর নয়ন সব স্টুডেন্টদের বুঝিয়ে একরকম জোর করেই জায়গাটা খালি করল। রবিন আর ইসুয়া এখনো আগের জায়গায়ই দাঁড়িয়ে আছে।
শুভ আর নয়ন এগিয়ে আসতেই রবিন বলে উঠল, যেখানে আছি সেইখান থেকে চলে যা। আমি আসছি। শুভ কি হইছে? বলবি তো? নয়ন এভাবে হঠাৎ দুজনে স্টেচো হয়ে গেলি কেন? রবিন চিৎকার করে, যেতে বলেছি যা। বেশি কথা বলিস না। রবিনের ধমকের কারণ দুজনের কারোরই বোধগম্য হল না। দুজন দুজনকে ইশারায় কিছু বলে স্থান ত্যাগ করল। রবিন এবার ইসুয়ার পিছনে এসে দাঁড়ায়। ইতস্তত করে বলল, সরি সরি, আমি খেয়াল করিনি। হঠাৎ করেই গিটারের তারটা ছুটে গিয়ে আপনার জামায় বিঁধে গেছে। ইসুয়া নিচু স্বরে, এটা ইনসিডেন্ট ছিল। সমস্যা নেই। রবিন, আমি কি হেল্প করব? ইসুয়াকে চুপ করে থাকতে দেখায় রবিন বলল, দেখুন পিছন দিক থেকে জামাটা একটু বেশি ছিঁড়ে গেছে। আমি তো দেখে নিয়েছি ইনসিডেন্টলি। আর কোনো সমস্যা থাকার তো কথা নেই। এখান থেকে আমি সরে গেলেই বরং আপনি লজ্জায় পড়বেন। তার চেয়ে ভালো আমার হেল্পটা নিন। তারপর আশেপাশে তাকিয়ে রবিন আবার বলল, এখানে কোনো মেয়ে মানুষও দেখতে পাচ্ছি না। সো কি বলেন ম্যাম? আমি কি হেল্প করব? ইসুয়া লজ্জা পেয়ে ওকে। রবিন ইসুয়ার জামা থেকে গিটারের তারটা বের করার চেষ্টা করতেই ইসুয়ার পিঠে হাত রাখে। তারটা টেনে বের করতে গেলেই জামাটা আরও খানিকটা ছিঁড়ে গিয়ে ইসুয়ার পিঠ উন্মুক্ত হয়ে গেল। ইসুয়ার সারা মুখ কান লাল হয়ে ওঠে। নড়ে চড়ে উঠে ইসুয়া। রবিন বলে উঠল, নড়াচড়া করলে তারটা পিঠে বিঁধে যাবে। একটু ধৈর্য ধরুন। রবিন তারটা খুলে সরিয়ে দিতেই বাদামি রঙের জোড়া তিলখানা স্পষ্ট হয়ে উঠেছে। রবিনের চোখ দুটো চকচক করে ওঠে। রবিন যেন জমে গেছে। এ কি দেখছে সে? ইসুয়া হয়েছে? রবিন নিজেকে ধাতস্থ করে বলে, হুম হুম, হয়ে গেছে। ইসুয়া এবার নিজের পিঠ ঢাকতে ওড়নাটা জড়িয়ে নেয়। রবিন এখনো ঠাই দাঁড়িয়ে আছে। ইসুয়া ধন্যবাদ জানিয়ে ভার্সিটির মাঠ পেরিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। রবিনের মাথাটা ভন ভন করছে। এটা কি সত্যিই ছলনাময়ী ছিল? নাকি তার ভ্রম? রবিন মনে মনে, তবে কি উনি? যদি উনি সে ছলনাময়ী হয়ে থাকে, তবে কি করে সম্ভব? রিয়েলি? হাঁটুর উপর স্কার্ট পরা কোনো সানি লিওনি এর ফটোকপি তোর সামনে দিয়া গেলে তুই যেইখানে ফিরে ও তাকাস না, সেখানে তুই কিনা একজনের ঠিক মাঝপিঠের তিলের উপর ক্রাশ খাইছস? শুভ। শুভর কথায় ঠোঁট মিলালো নয়ন, ও ভাই মারো, মুজে মারো। তাও যে পিঠের মাঝখানের তিলটা সিঙ্গল না, ডাক্তার ল সেটার বায়োডাক্তার অবধি নেওয়া হয়ে গেছে। রবিন অসহায়ভাবে তাকিয়ে আছে। সে যেন মারডাক্তার করা আসামি। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে রায়ের অপেক্ষায়। শুভ রবিনের দিকে তাকিয়ে, দোস্ত, এতদিন তোর সাথে চলেও যখন আমরা অন্য মেয়েদের দিকে তাকাতাম তখন নিজেদের লুচ্ছা লাফাঙ্গা মনে হইত। রবিন চোখগুলো বড় বড় করে শুভর কথাটা গিলে ফেলে। নয়ন রবিনের পিঠে ধুম করে কিল বসিয়ে বলে উঠল, শালা মাদার এফ ইউ, তুই তো লুচ্ছা প্রো ম্যাক্স। রবিন এবার বলে উঠল, দেখ, এসব থার্ড ক্লাস ভাষা ইউজ করবি না। রবিন চৌধুরী জীবনেও কোনো মেয়ের দিকে চোখ দেয় না। ওকে? নয়ন ভেঙ্গিয়ে বলে উঠল, আইছে আমার ধোয়া তুলসী পাতা। রবিন চৌধুরী কোনো মেয়ের দিকে তাকায় না, কিন্তু চোখ বন্ধ করে মেয়েদের পিঠের তিল খোঁজে বেড়ায়। শুভ। রবিন, দোস্ত, তোর কপালটা এগিয়ে দে ভাই, একটু ঘষা মারি। রবিন, হোয়াট? শুভ, না মানে তোর কপাল চাঁদের লাহান। নয়ন শুভর দিকে তাকিয়ে, এই দাঁড়া দাঁড়া, আমরা যে এত ব্যাখ্যা বিশ্লেষণ করছি মেয়েটাকে, সেটাই তো বললি না।
রবিন এবার বড় একটা ঢোক গিলল। কারণ এই মুহূর্তে ভার্সিটির ক্যাম্পাসে দুটো ছেলের উপর বড়সড় একটা বজ্রপাত পড়বে, যার কোনো সাউন্ড হবে না, ডিরেক্ট ব্লাস্ট হবে। শুভ কি রে বল? কে সে মহিয়সী? রবিন কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বুকে ফু দিয়ে বলে উঠল, ইসুয়া তালুকদার। শুভ আর নয়নের ইচ্ছা করছে মাথাটা 10 লিটার বরফ পানিতে ডুবিয়ে আত্মহত্যা করতে। রবিন এক চোখ খুলে অন্য চোখ বন্ধ করে তার দুই কলিজার বন্ধুদের দেখার চেষ্টা করছে। সুরাইয়া খান আর দেলোয়ার খান সোফায় বসে চা পান করছিলেন। সিনথিয়া সিঁড়ি বেয়ে নেমে আসছিল, একজন সার্ভেন্ট সিনথিয়ার নানুর জন্য দোতলায় খাবার নিয়ে যাচ্ছে। ঠিক সে সময় সিনথিয়ার পেন্সিল শুটা ফসকে পড়ে যেতে লাগে। সিনথিয়া সার্ভেন্টের হাতে থাকা খাবারের উপর হাত ঠেকিয়ে নিজেকে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত সার্ভেন্টের হাতে থাকা খাবারগুলো সিনথিয়ার ড্রেসের উপর পড়ে ড্রেস নষ্ট করে। আকস্মিক ঘটনায় সিনথিয়া খুব রেগে যায়। সজোরে চর বসায় সার্ভেন্টের গালে। লোকটা এই বাড়িতে অনেক দিনের পুরনো। চরের আঘাতে কেঁদে ওঠে লোকটা। সিনথিয়া ছোট লোকের বাচ্চা, দেখে শুনে চলতে পারিস না? দিল তো আমার ড্রেসটা নোংরা করে। দেলোয়ার খান কুল ডাউন মামনি। সুরাইয়া খান এটা কেমন অসভ্যতা সিনথিয়া? ওনার একটু ভুল হয়েছে তাই বলে তুমি এভাবে? সিনথিয়া এই তুমি চুপ করো তো। এসেছ জ্ঞানের পাহাড় নিয়ে। সিনথিয়া রেগে আবার উপরে উঠে যায় নিজের ড্রেস চেঞ্জ করতে। সুরাইয়া খান তার স্বামীর দিকে তাকিয়ে। সুরাইয়া খান আপনার কথা তো মেয়েটা ফেলে না, ওরে সামলান। এত রাগ ভালো না। দেলোয়ার খান সিনথিয়া আমার মেয়ে, ওর কখনো খারাপ হতেই পারে না। আমি হতে দিব না। সুরাইয়া খান আর কিছু বলে না, কারণ তিনি জানেন বলে কোনো বিশেষ লাভও হবে না। আফজাল সাহেব পুরোটা বিষয় নিজের রুমের দরজার কাছ থেকে খেয়াল করেন। না, এভাবে চললে বাড়িটা একটা অন্যায় করার কারখানা তৈরি হবে। নতুন কিছু ভাবতেই হবে, স্থায়ী কিছু, যেটা সরাসরি চৌধুরী বাড়িটাকে পাল্টে দিবে। আরেকজন আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে। সবকিছুর ছাড় আছে, অন্যায়ের কোনো ক্ষমা তার কাছে নেই। সে তার মাথায় পুরোটা হিসাব কষে নিল, ঠিক কি করতে হবে। রিদিমা খুব বিরক্ত হল আফজাল সাহেবের কল পেয়ে। রিদিমা হ্যাঁ ড্যাড বল। আফজাল সাহেব আজকের পুরো ঘটনা রিদিমাকে বিস্তারিত খুলে বলে। রিদিমা তার সামনে থাকা টেবিলে জোরে আঘাত করে। রিদিমা হোয়াট? ওর সাহস হয় কি করে আব্দুল চাচার গায়ে হাত তোলার? তুমি ওকে কিছু বলনি? আফজাল সাহেব মামনি এভাবে আমার তোমার হুমকি ধামকিতে কদিন চলবে? এর একটা পার্মানেন্ট বিহিত করতে হবে। রিদিমা ড্যাড আগে তো আমাদের বাড়িতে এত বেয়াদবি অসভ্যতার কোনো জায়গা ছিল না, তবে এখন কি করে? আফজাল সাহেব তোমার দাদাভাই যতদিন ছিল ততদিন সবও তো ঠিকই ছিল, তারপর তুমি সামলিয়েছ। এখন তোমরা নেই, শৃঙ্খলাবদ্ধতা হারিয়ে গেছে। আমি তো মায়ের জন্য কোনো স্টেপও নিতে পারছি না। রিদিমাও ড্যাড ফোনটা রাখো। আমি সবকিছুর একটা সমাধান বের করে তোমাকে জানিয়ে দিব। বাই। আফজাল সাহেব তুমিই আমার শেষ ভরসা। ইসুয়া লাইব্রেরি বসে একটা বই দেখছিল, আশেপাশে তেমন কোনো স্টুডেন্ট নেই। লাইব্রেরিটা ভার্সিটির স্টোর রুমের পাশে। কিছুটা ভিতরের দিকে হওয়ার কারণে লাইব্রেরিটা অন্ধকার থাকে। তাই দিনের বেলায় ও লাইব্রেরি লাইট জ্বালিয়ে রাখা হয় সবার সুবিধার্থে। ইসুয়ার মনোযোগে বিঘ্ন ঘটে হঠাৎ লাইব্রেরির লাইট বন্ধ হয়ে যাওয়ায়। ইসুয়া বইটা অফ করে চারদিকে চোখ বোলায়। কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ লাইব্রেরির দুদিকের জানালা দুটোও বন্ধ। ইসুয়া ভাবে,
হয়তো পিয়ন করিম চাচা আজ জানালা দুটো খুলতে ভুলে গেছেন। ইসুয়া অন্ধকারে আন্দাজ করে দরজার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ কেউ ইসুয়ার হাতটা পিছন থেকে টেনে ধরে। ইসুয়া ভয় পেয়ে যায়। চিৎকার করবে ভেবে ঠোঁট দুটো আলাদা করতে নেয়। তখনই অন্য এক জোড়া ঠোঁট এসে বসে তার ঠোঁট দুটোর উপর। অন্ধকারে ও যেন ইসুয়ার চোখ দুটো পুরো গোল গোল রসগোল্লা হয়ে গেল। কি হচ্ছে এসব? কিছুই মাথায় ঢুকছে না। ইসুয়া যেন স্বপ্ন দেখছে সেরকমই মনে হচ্ছে। বাস্তবে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি এমন কিছু হতো তাহলে আক্রমণ করা ঠোঁট দুটো এভাবে স্থির হয়ে ইসুয়ার ঠোঁটের উপর বসে থাকত না। ইসুয়ার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু সে যেন কিছু করার মতো ভেবে পাচ্ছে না। মস্তিষ্ক জমে বরফ হয়ে গেছে মনে হচ্ছে। কোনো রকম প্রতিক্রিয়া করার আহ্বান দিচ্ছে না। ইসুয়া নিজেকে শান্ত করতে চোখ দুটো বন্ধ করে। পরিস্থিতি বোঝার চেষ্টা করে। ততক্ষণে ঠোঁট দুটো একটু দূরে সরে যায়। তারপর ইসুয়া বুঝতে পারে কারো গরম নিঃশ্বাস তার কানের উপর পড়ছে। আবার সেই ঠোঁট জোড়া তার কানে স্পর্শ করে। থরথর করে ঘামতে লাগল ইসুয়া। কেউ তখন বলে উঠল, পাল্টা রিভেঞ্জ। আপনার ওই জোড়া তিলখানা আমার বুকে মৃত্যুবাণ ছুঁড়ে মেরেছে, ছলনাময়ী। কথাটা বলার কিছুক্ষণ পর আবার লাইব্রেরিতে আলো জ্বলে ওঠে। দরজাটাও খোলা। আশেপাশে কেউ নেই। লাইব্রেরিতে শুধু ইসুয়া রয়েছে। ইসুয়ার মাথা কাজ করছে না। তার এখন কি করা উচিত? রাগ দেখানো নাকি অবাক হওয়া? লাইব্রেরি থেকে বেরিয়ে রবিন ক্যান্টিনের দিকে এগোয়। পিছনে পিছনে শুভ আর নয়ন দৌড়ে আসে। রবিন যেন ওদের কাছ থেকে বাঁচতেই তাড়াহুড়ো করছে। কিন্তু রবিন হয়তো ভুলে গেছে পৃথিবীর সবার কাছ থেকে রেহাই পেলেও হারামি বন্ধুদের কাছ থেকে কোনো রেহাই নেই। শুভ ওই শালা। রবিনের বাচ্চা, খাড়া তুই। নয়ন ধরতে পারলে তোর কাবাব বানামু রবিন না। দুজনে মরি মরি করে দৌড়ে গিয়ে রবিনের সামনে দাঁড়ায়। রবিন ভ্রু কুঁচকে বলে, কি সমস্যা কি তোদের? শুভ পালাস কই? রবিন মানে? আমি পালাবো কেন? শুভ তাহলে এভাবে কই যাচ্ছিস? মনে হচ্ছে তোর জন্য শেখ হাসিনা চা পানি নিয়ে ওয়েট করছে। নয়ন চোখ মেরে রবিন দোস্ত, ফার্স্ট ডেটিং কেমন হলো? রবিন চোখ গরম করে, এখন তোরে আমি আমার ডেটিংয়ের বিস্তারিত বর্ণনা দিব। শুভতা তো দিতেই হবে। আমাদেরকে লাইব্রেরির দরজায় দারোয়ানের কাজে রেখে ভিতরে কি করলি সেটা না বলে তুই যাবি কই? রবিন দেখ, তোরা আমার কলিজার টুকরা। তোরা হেল্প করবি না তোকে হেল্প করবে আমাকে। নয়ন ভাই তোর বাসর ঘরে আমি মশার কয়েল নিয়ে দাঁড়িয়ে থাকমু, দরকার হলে লোডশেডিং দেখা দিল শুভ সার্চলাইট নিয়ে দাঁড়িয়ে থাকব, কোনো প্রবলেম না। এখন কথা হচ্ছে তোর ফার্স্ট ডেটিং কেমন হলো? অনুভূতি কি? এগুলো বল আমাদের। রবিন দুই বন্ধুর চিপায় পড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, একটু আগে তুই না বললি আমরা তোর কলিজার টুকরা? তো কলিজা কষ্ট করে বলে ফেল। তোমার ফিলিংস আর তোমার সিনিয়র প্রেমিকার রিয়াকশন কি ছিল? রবিন বুঝতে পারে তার আর ছাড়া নেই। বলতেই হবে হারামি দুটাকে, নয়তো দেখা যাবে পুরো ভার্সিটিতে রবিনের নামে ব্যানার লাগিয়ে বসে আছে। নিশুয়া ছাদে বসে চিপস খাচ্ছিল। পাশের বাসার ছাদ থেকে তারেক বলে উঠল, তারেক এই নিশু আপু, তুমি নাকি শাহেদ স্যারকে চোখ মেরেছ? নিশুয়া তোরে কে বলল? তারেক এটা তো পুরো স্কুলে পাবলিশড হয়ে গেছে। তুমি তো এখন ফেমাস, কদিন পর থেকে স্কুলের সবাই তোমার সাথে সেলফি তুলবে, তোমার থেকে অটোগ্রাফ নিবে।
নিশোয়া তাই নাকি? তারেক আমার পক্ষ থেকে তোমাকে হাজার হাজার কোটি কোটি ধন্যবাদ। নিশোয়া কেন? তারেক এই জল্লাদ স্যারটাকে এভাবে লজ্জায় ফেলার জন্য। নিশোয়া তোরে আবার কি করল? তারেক ওই দিন আমার গার্লফ্রেন্ড সামিয়াকে পুরো ক্লাসের সামনে খুব বকেছে। ইচ্ছে তো করছিল মাথাটা ফাটিয়ে দেই। নিশোয়া হা করে আছে, তার মাথায় ঢুকছে না অষ্টম শ্রেণীতে পড়ুয়া তারেকের ও গার্লফ্রেন্ডও থাকতে পারে। সাদ তার চেম্বারে বসে রোগী দেখছিল। হঠাৎ তার চেম্বারের দরজা ঠেলে এক সাদা চামড়ার বিদেশি মেয়ে প্রবেশ করল, শুদ্ধ ইংরেজিতে বলে উঠল, ডক্টর এহসান, উইল ইউ ম্যারি মি? সাদ রোগীর সামনে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে। বাইরের দেশগুলোতে ও যে এমন অদ্ভুত কাণ্ড ঘটতে পারে তা যেন সাদের ধারণার বাইরে ছিল। নিশোয়া হা করে তাকিয়ে আছে ইসুয়ার দিকে। ইসুয়া সেই কখন থেকে ঠোঁট মুছে যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। নিশোয়া বসে আছে ইসুয়ার খাটের উপর। নিশোয়া, তুই শো, তোকে কেউ কিস করেছে? ইসুয়া রেগে আগুন হয়ে ছোট বোনের দিকে তাকায়। তারপর বলে উঠল, আমি কি তোরে বানিয়ে বানিয়ে মিথ্যা বললাম? নিশোয়া, রাগিস কেন আপু? হতে পারে তুই অন্ধকার লাইব্রেরিতে ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারিসনি। ইসুয়া, তুই এখান থেকে যা। আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই কি এত বড় লুচ্ছা মার্কা কাজটা করল তাকে খুঁজে পাচ্ছি না। আর তুই আছস তোর প্যাচাল নিয়ে। নিশোয়া, দেখ, মাথা ঠান্ডাক্তার কর। এভাবে রাগ করলে ঠোঁটের ভার্জিনিটি ফিরে আসবে না। আর এত হাইপার হওয়ার কি আছে? মনের ভার্জিনিটিই আসল। ইসুয়া ভ্রু কুচকে তাকিয়ে, তুই পিচ্ছি মেয়ে, ভার্জিনিটির কি বুঝিস বেয়াদব? নিশোয়া, আচ্ছা ওইসব বাদ দাও। বলতো, যদি কেউ কিস করেও থাকে তাহলে অন্ধকারে কেন করবে? ইসুয়া, তুই এমনভাবে বলছিস যেন আমার সাথে প্ল্যান করে আমাকে অন্ধকারে কিস করেছে। নিশোয়া, আচ্ছা, তোমাকে আর কিছু করেনি তো? এবার ইসুয়ার চোখ দুটো টকটকে লাল আকার ধারণ করে, আর কিছু বলতে কি মিন করলি? নিশোয়া ভয় পেয়ে মিয়ে গেল। নিশোয়া কাপা কাপা গলায় বলল, না, আমি বলতে চাইলাম তোকে কিস করার পর আর কোনো ঘটনাই ঘটেনি। ইসুয়া শান্ত করতে নিজেকে 2 মিনিট সময় দিল। তারপর কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমাকে বলেছে পাল্টা রিভেঞ্জ। কথাটা শোনার পর নিশোয়ার মাথায় বাজ পড়ল। সে এবার কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই বলে উঠল, আচ্ছা, তোমাকে ভার্সিটির টিচার বানিয়েছে কোনো বেককল? ইসুয়া, কেন? এটার সাথে ওইটার রিলেশন কি? নিশোয়া, কারণ তোমার মাথার গিলুতে পচন ধরেছে। ইসুয়া, মানে? নিশোয়া, কারণ চোর নিজেই তোমাকে তার বাসার ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে গেল। আর তুমি কিনা বলদের মতো তারে খোঁজে যাচ্ছ। ইসুয়া, দেখ, তুই যদি মনে করিস কাজটা প্রথম দিন আমার করা কিসের জন্য রবিনই আবার এমন করেছে, তাহলে সে বিষয়টা আমার মাথায়ও এসেছে। নিশোয়া, তাহলে? ইসুয়া, আমার কাছে কোনো প্রমাণ নেই যে ওকে আমরা সন্দেহ করতে পারি। তাছাড়া একটা স্টুডেন্ট হয়ে ওর কি এত সাহস হবে? নিশোয়া, আমি যদি আমাদের স্কুলের রাক্ষস টিচারকে ভরা ক্লাসে সবার সামনে চোখ মারতে পারি, আবার তার শিকার ও করতে পারি, তার ফলস্বরূপ শাস্তিও পেতে পারি, তাহলে একটা ছেলে হয়ে অন্ধকার লাইব্রেরি সুন্দরী ম্যামের সাথে ওইটুকু করা কোনো ব্যাপারই না। ইসুয়া চোখ বড় বড় করে, ওইটুকু মানে? আর তুই স্কুলে গিয়ে এসব করিস? আজই মাকে বলবো আমি। নিশোয়া মুখ বেঁকিয়ে বল, তবে জীবনে আর কখনো আমার কাছে কোনো হেল্প চাইতে আসলে খবর আছে। ইসুয়া ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে। নিশোয়া কথাটা বলতে বলতে ইসুয়ার রুম থেকে বেরিয়ে যায়। সিনথিয়ার চিৎকারে বাড়ির সকলে তার রুমে ছুটে আসে। দেলোয়ার খান তার মেয়ের রুমে এসে লাইট অন করে।
সুরাইয়া খান এভাবে চেঁচাচ্ছিস কেন? সিনথিয়া পাপা, আমার হাত। আমার হাত জ্বলে যাচ্ছে। বাড়ির সকলে সিনথিয়ার হাতের দিকে তাকায়। আফজাল সাহেব এগিয়ে এসে, ইস, এতটা পুড়ল কি করে? দেলোয়ার খান মামনি কিভাবে হলো? সিনথিয়া আমি তো ঘুমেই ছিলাম, তারপর হঠাৎ হাতটা জ্বলে ওঠে। অন্ধকারে কিছুই দেখিনি। রবিন এগিয়ে এসে সিনথিয়ার পাশে বসে, ইসরে, কতটা পুড়ে গেছে। খুব জ্বলছে মনে হয়, তাই না রে? সিনথিয়ার ন্যাকামি আরও বেড়ে গেল রবিনকে দেখে। সিনথিয়া ভীষণ জ্বালা করছে রবিন, একটু দেখো না। রবিন সুরাইয়া খানের দিকে তাকিয়ে বলল, ফুপি ফার্স্ট এইড বক্সটা এনে দাও তো। আকাশ এগিয়ে এসে, খুব ব্যথা করছে বোন। সিনথিয়া রবিনের কাঁধে মাথা দিয়ে, ভীষণ। রবিনের খুব বিরক্ত লাগছে সিনথিয়ার আচরণে, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারছে না। দেলোয়ার খান মেয়ের কাণ্ড দেখে মনে মনে বলে, গুড জব মামনি। আফজাল সাহেব কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে ব্যাপারটা লক্ষ্য করেন, আর ঘটনাস্থল ত্যাগ করেন। রবিন সিনথিয়ার হাতে মলম লাগিয়ে দিয়ে উঠে পড়ে। খুব মাথা ধরেছে, একটু ঘুমালে ভালো হতো। পরদিন সকালে ভার্সিটির গেটে পা রেখেছে কেবল ইসুয়া। তখনই গেটের বামপাশে বটগাছের দিক থেকে গিটারের সুর ভেসে আসে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে। কাছে আসাআসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে। ভালোবাসা বাসি আর হবে না, শতরাত জাগা হবে, থালে ভাত জমা রবে। খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে। এই মন ভেঙ্গে যাবে, জানো না? আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। ইসুয়া থেমে গেল। গানটা ইসুয়াকে ইঙ্গিত করেই গাইছে, বেশ বুঝতে পারছে ইসুয়া। রেগে গাল দুটো লাল হয়ে আসে ইসুয়ার। রবিনের দিকে এগিয়ে যায় সে। ইসুয়াকে সামনে এসে দাঁড়াতে দেখে রবিন গিটার বাজানো অফ করে একটা রোমান্টিক হাসি দিল। ইসুয়া সারা শরীর জ্বলে যাচ্ছে। রবিনই প্রথমে কথা বলল, রবিন গুড মর্নিং ম্যাম। ইসুয়া রাখো তোর গুড মর্নিং, কালকে লাইব্রেরিতে এটা কেমন অসভ্যতা ছিল। রবিন কপাল চুলকে কিছু না বোঝার ভান করে বলল, কোনটা? ইসুয়া আর কন্ট্রোল করতে পারে না নিজেকে। রবিনের কলার চেপে ধরে, খালি অন্ধকার লাইব্রেরি পেয়ে আমার ঠোঁটে কিস করাটা কোনো ধরনের লুচ্ছাগিরি? রবিন ভাবতে পারেনি শুভ আর নয়নের সামনে ইসুয়া লজ্জাহীনভাবে কথাটা বলে ফেলবে। শুভ আর নয়ন তো হা করে ইসুয়ার দিকে তাকিয়ে আছে। তাদের মুখের ওই হা দিয়ে 100টা হাতি রোস্ট করে ঢুকিয়ে দেওয়া যাবে নির্দ্বিধায়। ইসুয়ার রাগী রাগী মুখ দেখে রবিন তার দুদিকে ঘাড় ঘুরিয়ে শুভ আর নয়নকে চলে যেতে ইশারা করল। রবিন এইভাবে বন্ধু আর বন্ধুর হবু বউয়ের ঝগড়াঝাটি না দেখে বিয়েতে কি গিফট করবি চিন্তা ভাবনা কর। যা এখান থেকে, কথাটা বলার সাথে সাথে শুভ আর নয়ন চলে গেল। ইসুয়া কিসের বন্ধুর বউ? রবিন এইটা ছাড়ুন ম্যাডাক্তার। এভাবে বন্ধুদের সামনে আমাদের হেডেন কেসের কথা বলতে লজ্জা লাগল না? এখন আমি ওদের মুখ দেখাবো কি করে? ইসুয়া রবিনের কলার ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তারপর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তার মানে ওই কাজটা তোমারই? রবিন হতে ও পারে, না ও পারে। ইসুয়া লজ্জা করল না ম্যামকে এভাবে অসভ্যের মতো কিস করতে? রবিন শুরুটা যে করেছে, লজ্জা তো তার থাকা উচিত। ইসুয়া মানে কি এর? রবিন আমি তো জাস্ট আপনার প্রথম কিসটার রিপ্লাই দিল ম। আর আপনি তো
ইসুয়া সরি, ওই দিন আমার রাগের কারণে ভার্সিটির মাঠে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। রবিন সরি নট অ্যাকসেপ্টেড। ইসুয়া কেন? রবিন আপনি তো খালি একটা ভুল করেননি, আপনার ভুলের সংখ্যা গভীর থেকে গভীরে। ইসুয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বুঝলাম না। রবিন এবার ইসুয়ার দিকে এগিয়ে আসে, ইসুয়ার কানের কাছে তার ঠোঁট দুটো নিয়ে আসে আর বলে, এইভাবে মাছপিঠের তিলখানা না দেখালে কি চলত না? তাও একবার নয়, দুবার। আমাকে মারার ষড়যন্ত্র চলছে নাকি মনে মনে? রবিনের গরম নিঃশ্বাসের হলকা ইসুয়ার কানে পড়ায় ইসুয়া চোখ বন্ধ করে ফেলে, রবিনের এই লজ্জা মিশ্রিত কথার কোনো উত্তর না দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে যায় সে। ইস, কি লজ্জার ব্যাপার! ভার্সিটির প্রথম দিন থেকেই এসব হয়ে আসছে ভাবতেই ইসুয়ার ইচ্ছে করছে মাটির ভিতরে ঢুকে যেতে। ইসুয়া চলে যাওয়ার পর বটগাছের আড়াল থেকে উচ্চ শব্দ করে হেসে বেরিয়ে আসে শুভ আর নয়ন। নয়ন রবিনকে বলে উঠল, ভাই এভাবে তোদের বাসরঘরের লিভ টেলিকাস্টও দেখতে চাই। রবিন তোরটা ভার্সিটির সবাইকে দেখাবো বড় পর্দায়, তাও আবার জুম করে, কোনো টেনশন নিস না দোস্ত। শুভ আমি এদেশে বিয়ে করব, কিন্তু বাসর করব বাইরের কান্ট্রিতে। নো প্যারা, নো চিল, তোদের হাতের বাইরে সবকিছু। এভাবে চলতে থাকে বন্ধুদের দুষ্টু মিষ্টি আড্ডাক্তার। তুলি তমার দিকে তাকিয়ে বলল, রেলি? তুই রবিন রে পছন্দ করিস? তমা কাগজে লিখতে লিখতে, হ্যাঁ কেন? তুলি আই ডোন্ট বিলিভ দোস্ত, আগে তো কখনো বলিসনি। তমা এখন তো বললাম। তুলি কিন্তু রবিন তো কোনো মেয়েরে পাত্তাই দেয় না। তমা একদিন দুদিন, কতদিন না দিয়ে থাকতে পারবে? তুলি জানি না আমি, তবে আমার মনে হয় না কোনো লাভ হবে। তমা তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না, তুই পিৎজা খা। তমা তার অ্যাসাইনমেন্ট শেষ করছে, আর তুলি পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। সাদ ড্রয়িং রুমে বসে মাথায় পানি ঢালছে। তার মা তার দিকে চেয়ে বলে উঠে, কেউ বিয়ের প্রস্তাব দিল যে প্রেশার হাই হয়ে যায়, তোকে জন্ম না দিল বুঝতেই পারতাম না। সাদ মা এসব বলা বন্ধ কর, এমনিতেই মাথা চক্কর দেওয়া কমছে না আমার। তা তুই কি বললি? তুই রাজি হয়ে গিয়েছিস নাকি? দেখ, আমি কিন্তু বাংলাদেশি বৌমা চাই, এসব বিদেশি মেয়ে দিয়ে আমার চলবে না। সাদ কেন? কারণ ঝগড়া করলে ওই মেয়ে খালি ইংরেজি ঝাড়বে, আমি রিপ্লে উত্তর দিতে পারব না, ঝগড়াতে হেরে যাব। সাদ পাগলের প্রলাপ বন্ধ করবে মা, প্লিজ। আমার তো চাই রিদিমাকে। কম কথা বলা মেয়ে, বেশি কথা বললেই ঝগড়া। ওর সাথে আমার কখনো ঝগড়াই হবে না। সাদ মা এমনিতেই প্রেসারের অবস্থা বেগতিক, এবার তোমার চাওয়া পূরণ করতে আমার প্রেসার আমার সাথে ব্রেক আপ করবে। আল্লাহর দোহাই, একটু চুপ থাক। রেহানা বেগম আর কথা বাড়ায় না, উঠে গেল রান্নাঘরের দিকে। শাহেদ তার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডাক্তার দিচ্ছিল। সত্যি, কি ভয়ানক কাণ্ড যে শাহেদ স্যারকে পুরো এরিয়ার স্টুডেন্টরা এত ভয় পায়। তাকে কি না একটা মেয়ে ডেয়ার নিয়ে চোখ মেরে দিল? কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই, ভাবতে পারছিস? এসব বলে চলছিল শাহেদের বন্ধুরা। শাহেদ বিরক্তি নিয়ে বলে উঠল, এসব ফালতু টপিক বাদ দিয়ে অন্য কিছু বল। বন্ধুরা উচ্চ স্বরে হেসে ওঠে। শাহেদ সবার দিকে রেগে তাকিয়ে থাকে আর ভাবে, এই মেয়েটা একদিনে আমার এই রাগী রূপটা সবার কাছে নড়বড়ে করে দিয়েছে। রিদিমা ফ্রেশ হয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে, মাথায় এখনো টাওয়াল জড়ানো। হঠাৎ কেউ একজন তার চোখ মুখ চেপে ধরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রিদিমার।
ছটফট করছে আগন্তুকের হাত থেকে রেহাই পেতে। না আর পারছে না। নিঃশ্বাসটা বুঝি এবার দেহ থেকে বেরিয়ে গেল। দরফরিয়ে উঠে ঘুম থেকে রিদিমা। এ কেমন স্বপ্ন দেখল রিদিমা। ঘুম থেকে উঠে ও নিজের কপালের ঘামগুলোর অস্বস্তি খুঁজে পেল রিদিমা। সাদ তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরুতে যাচ্ছিল। তখনই হসপিটালের একজন আয়া ছুটে এসে জানায়, আয়া মিস্টার এহসান, আজকে আপনার একটা ইমার্জেন্সি সার্জারি কেস আছে। কোথায় যাচ্ছেন? সাদ, আমি আমার কাজের কোনো অবহেলা করি না মিসেস চক্রবর্তী। সো আই উইল ম্যানেজ। আয়াটা একজন ইন্ডিয়ান। সাদের সাথে ওনার একটু ভালো সম্পর্ক আছে। আয়াটা একটু এগিয়ে এসে বলল, এনিথিং রং মিস্টার এহসান? সাদ, এখানেও কিছু হয়নি, বাট বেশি লেট হলে বিনা কারণে আমাকেই সার্জারি পেশেন্ট বানিয়ে ফেলবে। কথাটা বলেই সাদ হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। প্রায় 10 মিনিট পর একটা নামি দামি কফি শপের সামনে এসে দাঁড়ায় সাদের গাড়ি। সাদ গাড়ি থেকে জলদি বের হয়ে কফি শপে দৌড়ে ঢুকে। কফি শপের একটা কোণের টেবিলে বসে আছে রিদিমা। পরনে তার হালকা সুতির 3 পিস। সাদ রিদিমাকে দেখে খুব অবাক হয়। চোখে মুখের কাঠিন্যটা নেই আজ। স্নিগ্ধ শীতল চাহনি নিয়ে কফি শপের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাদের কাছে ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকেছে। এই যেন ভার্সিটির সেই চঞ্চল কিশোরী রিদিমা। আজকের রিদিমা আর এই কদিনের বিজনেস ওম্যান রিদিমা চৌধুরীর মাঝে আকাশ পাতাল পার্থক্য। সাদ ধীরে ধীরে রিদিমার টেবিলের দিকে এগোয়। রিদিমা সাদকে লক্ষ্য করে বসতে বলে, সাদ, এনি প্রবলেম রিদ? রিদিমা মুচকি হেসে, না রে, নো প্রবলেম। সাদ, লুকোচ্ছিস আমার কাছে? রিদিমা ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে আছে সাদের দিকে। সত্যি এভাবেই ভার্সিটির দিনগুলোতে কথোপকথন হতো তাদের মাঝে। রিদিমাকে চুপ করে থাকতে দেখে সাদ বলে উঠল। সাদ, বাইরের বেশভূষায় কাঠিন্য ভাবটা ভালোই দূর করে রেখেছিস, কিন্তু ভেতরে সেটা রয়েই গেল। আসলেই মানুষের পক্ষে একদিনে চেঞ্জ হওয়া কখনোই সম্ভব না। রিদিমা, আমি চেঞ্জ হতে চাইও না। এই ব্যস্ত জীবন আমাকে খুব ভালো রেখেছে। সাদ, সেটা তোকে দেখলেই বোঝা যায়। কিন্তু মানুষের জীবনে আবেগ, অনুভূতি, এসব কিছুও থাকা উচিত। রিদিমা একটা বড় নিঃশ্বাস ছাড়ে, মাথাটা টেবিলের উপর রাখে। সাদ কিছুটা সময় দিল। কারণ রিদিমার টাইম সেন্স সাদের থেকে ও 1000 গুণ বেশি। বিনা কারণে রিদিমা নিজের এবং অন্যের কারো সময়ই নষ্ট করবে না। রিদিমা মাথা তুলে তাকালো। সাদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদিমা কফিতে চুমুক বসায়। রিদিমা, কফিটা নে। সাদ, কিছু কি হয়েছে? রিদিমা, আমাদের ফাইনাল এক্সামের পর তুই ডাক্তার তারি পড়তে এ দেশে পাড়ি জমালি। আর ওইদিকে আমার আর তার সম্পর্কটা অনেক জমে উঠেছিল। সাদ, শাহরিয়ারের? রিদিমা, হ্যাঁ। সাদ, তারপর? রিদিমা, তখন পড়াশোনা শেষ হয়েছে মাত্র, আমি আমাদের বিজনেসটা হালকাভাবে সামলাচ্ছিলাম। দাদুভাই ও ছিলেন আমার পাশে। সাদ, হুম। রিদিমা, সে ও একটা সরকারি চাকুরি নেয়। শিক্ষকতা করার অনেক ইচ্ছে ছিল, তাই ওই ক্যারিয়ারেই এগোতে থাকে সে। আমি ও কখনো বাধা দেইনি। সাদ, রিয়েলি এত ভালো রেজাল্ট নিয়ে গর্দবটা ছোটখাটো সরকারি স্কুলের টিচার হয়েছে? রিদিমা, এটা সম্পূর্ণ কারো পার্সোনাল ম্যাটার, আমি এসবে কখনোই হস্তক্ষেপ করিনি। সাদ, হুম। তুই শুরু থেকেই এমন। রিদিমা, ওর চাকরি আর আমার বিজনেস নিয়ে দুজনে ভালোই ছিলাম। তারপর হঠাৎ আমার ফুপা দেলোয়ার খান দাদা ভাইয়ের কাছে আমার জন্য একটা ভালো সম্বন্ধ আনে।
তুই তো জানিস আমি কাউকে অনুরোধ করার মেয়ে না। কারো ডিসিশন আমার উপর চাপিয়ে দিল আমি সেটা মেনে নেওয়ার মতো মেয়ে নই। সাদ হুম। রিদিমা দাদা ভাই আর ফুপা আমাকে না জানিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললেন। সাদ হোয়াট? রিদিমা বাবা ও বিষয়টা জানত না। বাবাকে বিয়ের আগের দিন রাতে জানানো হলো। আর আমাকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের আসরে। সাদ তোর ফ্যামিলি তখন ও তোকে চিনে উঠতে পারেনি, তুই ঠিক কি জিনিস? রিদিমা কিন্তু বাবা কথাটা শোনার সাথে সাথে আমার ঘরে ছুটে আসেন। আমাকে জানায়। বিশ্বাস কর, সেদিন এই রিদিমা চৌধুরীর পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল। কোনো উপায় খুঁজে না পেয়ে আমি তাকে কল করে বললাম, আমার হাতে শুধু আজকের রাতটাই আছে। যা করার এই রাতেই করতে হবে। সাদ দ্য গ্রেট রিদিমা চৌধুরী পালিয়ে বিয়ে করার প্ল্যান করছিল? রেলি? এইটা ও আজ আমাকে শুনতে হলো। রিদিমা হুম। কিন্তু সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে ও পরের দিন সকালে আসলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। তার কোনো খবর নেই। সাদ এবার সিরিয়াস হয়ে বসল, কি বললি? রিদিমা ভাঙা কণ্ঠে, হ্যাঁ সে আসেনি। সেদিন এই রিদিমার মনে যতটুকু কোমলতা ছিল সেটাও সে ওই কাজী অফিসের সামনে কবর দিয়ে এসেছে। সাদ রেগে যায়, ওই রাস্কেলটার সাহস হয় কি করে তোকে এভাবে ঠকানোর? রিদিমা আমাকে হয়তো নিজের যজ্ঞই মনে করেনি। সাদ উচ্চ স্বরে বলল, যজ্ঞ তো ও ছিল না তোর। রিদিমার চোখ দিয়ে পানির স্রোত নামছে। সাদ কথা বাড়ায় না। রিদিমাকে কেঁদে কেঁদে নিজের মনটাকে হালকা করার সময় দেয়। সাদ অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার হৃদের সাথে এত ভয়াবহ বিশ্বাসঘাতকতার পরিণাম তোকে ভোগ করতে হবে শাহেদ শাহরিয়ার। ভার্সিটির সামনে টং দোকানে বসে চা খাচ্ছিল রবিন। শুভ আর নয়ন কিছু একটা নিয়ে খুব মারামারি করছিল। একজন ধুম করে পিঠে কিল বসাচ্ছে, তো আরেকজন মাথায় চাটি মারছে। রবিন একবার হেসে ওদের দিকে তাকিয়ে চায়ের কাপটা টেবিলের উপর রেখে পকেট থেকে ফোনটা বের করে গেম খেলতে শুরু করে। শুভ আর নয়ন দুষ্টুমির এক পর্যায়ে চায়ের দোকান থেকে বেরিয়ে পড়ে। দুজনে হাতাহাতি করতে করতে মাঝ রাস্তায় এসে দাঁড়ায়। ভার্সিটির ক্লাস শেষ করে অফিস রুমে কিছু কাজ ছিল ইসুয়ার। কাজ কমপ্লিট করে ভার্সিটি থেকে বেরুচ্ছিল ইসুয়া। কিন্তু শুভ আর নয়নকে দেখে থমকে দাঁড়ায় সে। রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে, অন্য দিক থেকে একটা ট্রাক আসছে। ইসুয়া অনেকবার ডাক্তার দুজনকে, কিন্তু রাস্তায় এত শোরগোলের জন্য ইসুয়ার আওয়াজ কানে আসে না দুজনের। ইসুয়া আর দেরি করে না, দৌড়ে যায়। বেশি সময় নেই। ইসুয়া ছুটে এসে শুভ আর নয়নকে ধাক্কা মারে। কিন্তু রাস্তা থেকে নিজেকে সরাতে যাওয়ার সময়ই উষ্টা খেয়ে রাস্তার পাশের কারেন্টের পিলারের সাথে মাথায় ছুট খেয়ে অজ্ঞান হয়ে যায়। শুভ আর নয়ন ইসুয়ার ধাক্কা খেয়ে রবিনের উপর গিয়ে পড়ে। ঘটনা ক্লিয়ার হতে তাদের 2 মিনিট সময় ব্যয় হয়। পাশেই ইসুয়াকে অজ্ঞান অবস্থায় দেখে তিনজনে ছুটে আসে। রবিন ইসুয়াকে ডাক্তারতে লাগে। কোনো সারা শব্দ না পেয়ে কোলে তুলে নেয় ইসুয়াকে। শুভ আর নয়ন দুজনেই একটা সিএনজি দাঁড় করায়। তিনজনে মিলে ইসুয়াকে নিয়ে হসপিটালে যায়। পুরো পৃথিবী একদিকে, আর আমি অন্য দিক। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। বন্ধু ও বুঝে আমাকে। বন্ধু আছে আর কি লাগে? শাহেদ গানটা শুনছিল আর ছাদে বসে মেঘলা আকাশটা দেখছে। পিছন থেকে তার বোন শিলা এসে তার পিঠে হাত রাখে। শাহেদ টলমল চোখ দুটো নিয়ে বোনের দিকে তাকায়।
শিলা ভাইকে বলে, এখনো রিদিমা আপু আর সাদ ভাইয়াকে খুব মিস করো, তাই না ভাইয়া? শাহেদ বন্ধুদের ভুলে যাওয়া এত সহজ নয়। শিলা, আমার রিদিমা আপুর কনফিডেন্স লেভেলটা খুব ভালো লাগত। এরকম মেয়ে দুটো পাওয়া খুব দুষ্কর। শাহেদ বড়ই জেদি, একবার যা বলবে, যা করবে ভাবে সেটাই ফাইনাল। শিলা, আপুর সবকিছু একেবারে কাটা কাটা, কোনো হেরফের নেই। এরকম মেয়েগুলোই তো একেবারে নিখুঁত থাকে মন থেকে। শাহেদ যেন রিদিমার কথা এড়িয়ে যেতে চাইছে। বোনকে পাল্টা প্রশ্ন করে, আর সাদ, ও কেমন ছিল? শিলা, সাদ ভাইয়া, সে তো আস্ত একটা ভীতু ছিল। তুমি আর রিদিমা আপু ছিলা হাই ভোল্টেজের। তোমাদের ভোল্টেজের শক খেতে খেতে বেচারা সাদ ভাইয়া একেবারে দুর্বল হয়ে পড়েছিল। হা 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 হা। শাহেদ বিষণ্ণ মনে আবার আকাশের দিকে তাকায়। শিলা ভাইয়ের মন খারাপের ব্যাপারটা বুঝতে পেরে। শিলা, ওদের সাথে কখনো যোগাযোগ করার ট্রাই করনি? শাহেদ, সাদ আর রিদিমা দুজনই লন্ডনে আছে। সাদ অনেক বড় ডক্টর লন্ডনের, আর রিদিমা, সে তো লন্ডনের বিজনেস লেডি, এক নামে সবাই চেনে। শিলা হা হয়ে যায়, রিয়েলি? শাহেদ, শিলা দেশে আসে না? কখনো তোমার সাথে দেখা করতে আসতে দেখিনি। শাহেদ, সাদ আর আসেনি, শুনেছি 2 বছর আগে আন্টিকে সব ব্যবস্থা করে নিয়ে গেছে। আর রিদিমা তার বিজনেসের বাইরে কিচ্ছু ভাবে না। শুনেছি কিছু দিন আগে এসেছিল হয়তো কোনো কাজে, তাও শুধু 3 আওয়াজ এর জন্য। প্রয়োজন ছাড়া এদেশে পা রাখে না। শিলা, ভালোই আছে তাহলে দুজনে। শাহেদ, শিলা, আর তুমি? শাহেদ, আমি মানে? শিলা, কিছু না। শিলা চলে যায়। শাহেদ বুঝতে পারে শিলা কি বলতে চেয়েছিল, কিন্তু কথা বাড়ায় না। এসব ব্যাপার ঘাটলে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই বের হয় না। শাহেদ মনে মনে বলে, রাগিনী রিদ, আপনি কি কখনোই আর আমার কাছে ফিরে আসবেন না? কখনোই আমাকে আমার অবস্থার কথা এক্সপ্লেইন করার সুযোগ দিবেন না? কেন সেদিন সন্ধ্যায় এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? আর একটা দিন কি অপেক্ষা করা যেত না? সেদিনের ফ্লাইটেই লন্ডনে চলে গেলেন। হসপিটালের বেডে শুয়ে আছে ইসুয়া। তার পাশে বসে চোখের জল ফেলছেন ঝুমা বেগম। কেবিনের দরজায় ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে তারেক সাহেব। নিশুয়া কেবিনের বাইরের বেঞ্চিতে বসে আছে। রবিন, শুভ আর নয়ন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ নয়নের দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য হয়েছে সব। নয়ন, এটা একটা অ্যাক্সিডেন্ট দোস্ত। শুভ, তারপর ও আমাদের বাঁচাতে গিয়েই। রবিন, আপাতত চুপ কর একটু। ভালো লাগছে না। আফজাল সাহেব ছেলের মেসেজ পেয়ে ছুটে আসেন হসপিটালে। রবিন বাবাকে দেখে এগিয়ে গেল। আফজাল সাহেব রবিনের দিকে তাকিয়ে, কি করে হলো? তারেক সাহেব আফজাল সাহেবের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালেন। এগিয়ে এসে অভিযোগের সুরে বললেন, আমি চাইনি আমার মেয়ে কোনো জব করুক। তোর ভরসাতেই তোর ভার্সিটিতে জবটা করতে দিয়েছিলাম। আফজাল সাহেব, দোস্ত, ভুল বুঝিস না। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যার তার সাথেই হতে পারে। শান্ত হ। আফজাল সাহেবের মুখে দোস্ত কথাটা শুনে রবিন, শুভ আর নয়নের চোখ কপালে উঠে গেল। শুভ রবিনের দিকে তাকিয়ে বলল, মিস ইসুয়া যে তোর বাবার বন্ধুর মেয়ে, বলিসনি কেন আমাদের? রবিন, আমি নিজে ও তো জানতাম না বাল। নয়ন জোর কা ঝটকা লাগা। রবিন দুষ্টু হেসে বলে উঠে, ইসুয়া তালুকদার, এবার তো আপনার আর রেহাই নেই রবিন চৌধুরীর হাত থেকে। নয়ন আর শুভ নিঃশব্দে হেসে ওঠে। এতক্ষণ নিশুয়া তাদের আর চোখে লক্ষ্য করছিল। এবার আর থাকতে না পেরে এগিয়ে আসে।
নিশুয়া, এই আপনারা আমার আপুর অ্যাক্সিডেন্টে এত খুশি কেন? রবিন, শুভ আর নয়ন নিশুয়ার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নিশুয়া আবার বলে উঠে, এই অ্যাক্সিডেন্টের পিছনে আপনাদের কোনো হাত নেই তো? রবিন এগিয়ে এসে বলে, ওরে গোয়েন্দা রে, আপনার বোনকে ভালোবেসে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছি। চলবে।